ঈদের ছুটিতে দলে দলে বাড়ি ফিরছে মানুষ। ট্রেনে স্বস্তির যাত্রা, মহাসড়কে চাপ থাকলেও বাঁধেনি বড় ধরনের যানজট, হুড়োহুড়ি নেই লঞ্চে। ঈদ করবো, দাদু বাসায় যাচ্ছি, ছোট ছোট ভাইয়ের সঙ্গে খেলবো। রাস্তাঘাটে আপনার প্রশাসন যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে অন্য অন্য বছরের তুলনায় ওরকম নেই। বিনা টিকিটে যাতে ভিতরে প্রবেশ না করতে পারে, যাদের টিকিট নেই কাউন্টারে পাঠানো হচ্ছে। সকাল সকাল আসলাম যাতে লঞ্চ রাস্তাঘাট ফ্রি পাই, লঞ্চে সিট পাই, ভালোভাবে যাইতে পারি। ছুটির দিনেও মন্ত্রিসভার বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিরাপত্তা, ঈদ উৎসব ও মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা। তিস্তা প্রকল্প বাস্তবায়নে যে কোনো কিছু করতে প্রস্তুত জামায়াত। নতুন করে আধিপত্যবাদ মানবে না জনগণ, বললেন ডাক্তার শফিকুর রহমান। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। আমরা ঈদ যাত্রার খবর জানবো। রেল স্টেশন এবং সদরঘাটে আমাদের দুইজন সহকর্মী অপেক্ষা করছেন। শুরুতেই যাচ্ছি বিমানবন্দর রেল স্টেশনে। সহকর্মী আল আমিন হক অপেক্ষারত আছেন সেখানে। আমাদেরকে একটু জানাবেন, যেহেতু আজ থেকেই ঈদের ছুটি শুরু হয়ে গেছে এবং গতকাল আমরা দেখেছি বেশ চাপও ছিল অহন, আজ ঠিক এই মুহূর্তে ট্রেনগুলো ঠিকমতো শিডিউল অনুযায়ী ছাড়ছে কিনা এবং যাত্রী চাপ কেমন দেখছেন আপনি? শিডিউল অনুযায়ী নয়, তবে ঘন্টা খানেক এদিক সেদিক হচ্ছে। যেমন কিছুক্ষণ আগে চট্টগ্রাম অভিমুখী একটি ট্রেন ঘন্টা খানেক পর ছেড়ে গেল এবং এখন যে ট্রেনটি এই মুহূর্তে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এটি নোয়াখালীতে যাবে। এই ট্রেনটি কিন্তু আমরা দেখছি যে সঠিক প্রায় ঠিক সময়ে এসেছে এবং অন্যান্য যে ট্রেনগুলো কমলাপুরে এই মুহূর্তে অপেক্ষা করছে সেগুলো ঠিক সময়ে ছেড়ে যাবে, এমনটি আশা প্রত্যাশা রয়েছে। আর সাধারণ মানুষ যারা ঘরে ফিরছেন, আনন্দ নিয়েই ঘরে ফেরার চেষ্টা করছেন, তারা বলছেন যত কষ্টই হোক তারা ঘরে ফিরতে চান। এবার ঈদের ছুটি বেশ আগে থেকেই শুরু হয়েছে, যে কারণে ঘরে ফেরার তারা গতকাল এক দফা চলে গেছে। আজ সাধারণ মানুষ যারা ঘরে ফিরছেন একেবারে বেশ আরাম আয়েসেই ঘরে ফেরার চেষ্টা করছে। আমরা দেখছিলাম শিশুরা তার মায়ের হাত ধরে কিংবা বাবার হাত ধরে চলে যাচ্ছেন গ্রামের বাড়িতে। নিশ্চয়ই এবার ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার যে প্রচেষ্টা সেটি বেশ। এবং টিকিটিংয়ের সিস্টেমে আমরা যদি বলি, এই স্টেশনটিতে একেবারে টিকিট যাদের নেই হাতে তাদেরকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। বেশ কয়েকটি নিরাপত্তা চৌহদ্দি পেরিয়ে তাদেরকে ঢুকতে হচ্ছে এবং একই সঙ্গে আমরা দেখছিলাম ঘরের ধুলাবালি বন্ধ করতে গিয়ে, জানলা বন্ধ করতে গিয়ে আলোটি বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। এখানকার যে ওভারব্রিজটি রয়েছে যেন বিনা টিকিটে কেউ ঢুকতে না পারেন, যে কারণে সেই ফুট ওভারব্রিজটি বন্ধ করে দেওয়া হচ্ছে রেল স্টেশনের। যে কোনো সাধারণ মানুষ যারা এপাশ ওপাশ যাতায়াত করবেন তাদের জন্য কিন্তু কষ্ট হয়েছে। আবার ঈদ যাত্রার জন্য নির্বিঘ্ন করার জন্য এই যে নিরাপত্তাটিও তো দরকার, সেটির জন্যও এটিকে মেনে নিচ্ছেন। তবে যারা একেবারে ঢাকায় ঢুকছেন সেই সংখ্যাও কিন্তু কম নয়। এই মুহূর্তে যারা ঢাকায় ঢুকছেন তাদেরকে সেই সব জিনিসপত্র বহন করে নিয়ে আসতেও বেশ কষ্ট হচ্ছে। অর্থাৎ ঈদের যে একটা চাপ থাকে সেই কষ্টটি কিন্তু থাকে বরাবরের মতো। সেই কষ্ট উপেক্ষা করেও সাধারণ মানুষ যখন ঘরে ফিরতে যান নারীর টানে আমরা বলে থাকি, সেটি নিশ্চয় আলাদা সুখ কিংবা আলাদা বার্তা বহন করে। আর এইসব মানুষ বরাবরের মতো আমরা দেখেছি এই ট্রেনের টিকিটটি যখন কয়েকদিন আগে, অন্তত 10 দিন আগে যখন অনলাইনে উন্মুক্ত করে দেওয়া হয়, কয়েক সেকেন্ডের মধ্যে ট্রেনের টিকিটগুলো শেষ হয়ে যায়। সেই সময় অভিযোগ উঠেছিল যে এই টিকিটগুলো কি ঠিকঠাক সাধারণ মানুষ গ্রাহকরা পাচ্ছেন কিনা। সেই অপেক্ষার পরেও সাধারণ মানুষ এখন পর্যন্ত যারা এই ঘরে ফিরছেন এই সব মানুষ একেবারে আনন্দ উচ্ছ্বাস তাদের মধ্যে। ঈদের আর খুব বেশি নেই, ঘরে ফিরবেন বাবা মার সঙ্গে কিংবা স্বজনদের সঙ্গে ঈদ উৎসব ভাগাভাগি করবেন, যে কারণে যত কষ্টই হোক সেই কষ্ট সয়ে ঘরে ফেরা। বৃষ্টি নিশ্চয়ই তাই আমরা দেখছিলামও আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ জানাচ্ছি অহন আপনাকে। ইতিমধ্যে আরও দুইজন সহকর্মী আমাদের সাথে যুক্ত হয়েছেন। দেখতে পাচ্ছি সদরঘাট এলাকায় আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, সদরঘাট এলাকার চিত্র কেমন দেখছেন? কারণ ঈদের সময় দেখা যায় যে সকাল দুপুর বিকালবেলাও যেই লঞ্চ সেগুলো ছেড়ে যায়, এই মুহূর্তে যাত্রী চাপ কেমন? লঞ্চ টার্মিনালে এসেছি, তার আধা ঘন্টার মধ্যেই
ছেড়ে গিয়েছে ভোলার উদ্দেশ্যে। এবং যাত্রীদের কথা যদি বলি, যতই দুর্ভোগ থাকুক, যতই ভোগান্তি থাকুক, এই চিত্রটি দেখে আমার কাছে মনে হয়েছে এটি একটি মহা আনন্দের দিন। কারণ তারা বাড়ি যাচ্ছেন, পরিবারের পরিজনদের সঙ্গে নিয়ে তারা তাদের এই যাত্রাটা করছেন। সেখানে আমরা দেখছি যে অসংখ্য যাত্রী এখানে এসে উপস্থিত হয়েছে, কানায় কানায় পূর্ণ বলা চলে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল। এখানে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা চেষ্টা করছেন যে যতটুকু সম্ভব ভোগান্তি এড়িয়ে তারা যাতে এই বাড়ি ফিরতে পারেন, সেই চেষ্টাই তারা আসলে করছেন। আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি, ভাড়া নিয়েও কথা বলেছি। তারা বলছেন যে অন্য সময় যেই ভাড়া 400 টাকা, আজকে সেখানে 450 টাকা এবং 500 টাকা করে নেওয়া হচ্ছে, অর্থাৎ 50 থেকে 100 টাকা করে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, যেটি তাদের আয়ত্তের মধ্যেই রয়েছে সেই কথাই বলছেন। তবে আমরা এখানে আসার পরপরই দেখেছি যে জনসমুদ্রে হয়ে গিয়েছে, এখানে যাত্রী কানা কানা পূর্ণ রয়েছে। সন্ধ্যার আগে আগে আমরা দেখছি এখানে এই অ্যানাউন্স করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে যে কোনো লঞ্চ 6টায় ছাড়া হবে, কোনোটি 5:50 ছাড়া হবে। সেই যাত্রীগুলোতেই তারা এখানে এখন উপস্থিত হচ্ছেন। যেহেতু গতকালকেই শেষ অফিস করেছেন যারা কর্মজীবী মানুষ রয়েছেন, আজকেই মূলত এখানে পরিপূর্ণভাবে ঈদের যে যাত্রাটি রয়েছে লঞ্চ থেকে শুরু করে অন্য রুটগুলোতেও, এখানে মূলত সদরঘাট থেকে প্রায় 37টি রুটে 100-রও বেশি লঞ্চ চলাচল করবে এই ঈদ যাত্রায়। সেখানে লঞ্চের যারা যাত্রী রয়েছেন তারাও এখানে অপেক্ষা করছেন। পাশাপাশি এখানে আমরা যারা লঞ্চ কর্তৃপক্ষ রয়েছেন, বিশেষ করে চালক থেকে শুরু করে সহকারী, তাদের সঙ্গে কথা বলেছি। তারাও বলছেন তারা যতটুকু সম্ভব বিআইডব্লিউ থেকে শুরু করে সবার সহযোগিতা নিয়ে এই ঈদ যাত্রা যাতে ভোগান্তিহীন হয় বা সঠিকভাবে হয়, যাতে সঠিক সময়ে এই লঞ্চগুলো ছেড়ে যায়, সেই চেষ্টাই তারা করছেন। তবে কিছুক্ষণ পরে আরও যাত্রী সংখ্যাটা বাড়বে বলে আমরা মনে করছি, কারণ বাইরে আরও অনেকে অপেক্ষা করছেন এই জেটিগুলোতে ঢোকার জন্য। বৃষ্টি, দেখছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ রাব্বি। সবশেষে আমরা গাবতলীর খবর জানবো। গাবতলী বাস টার্মিনালে সহকর্মী এম.এ. আজিজ অপেক্ষা করছেন আমাদের জন্য। আজিজ, টার্মিনালের অবস্থা কেমন দেখছেন? সাধারণ সময় যেমনটি দেখা যায় যে ঈদ আসলে, ঈদের আগে এখানে যাত্রীর চাপ প্রচুর বাড়ে, আবার অনেক সময় বলা যায় যে বাস যে পরিমাণে যাত্রী সে পরিমাণের বাস থাকে না। আজকের চিত্র কেমন? ধন্যবাদ। গাবতলীর চিত্র কিছুটা কম তুলনামূলক যাত্রী চাপ আছে সদরঘাটের তুলনায়। এখানে দীর্ঘ সময় এসে কাউকে অপেক্ষা করতে হচ্ছে বিষয়টি তেমন নয়। যাদের টিকিট কাটা আছে তারা তাদের বাসগুলো এখানে আছে, বাসে এসেই তারা তাদের গন্তব্যে রওনা দিতে পারছেন। তবে যাত্রীদের অভিযোগ, এখন যারা টিকিট কাটতে আসছেন তাদের অভিযোগ যে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এবং সেটার পরিমাণ প্রায় দ্বিগুণের কাছাকাছি বা অনেক ক্ষেত্রে তারও বেশি। অনেক যাত্রী আমার কাছে সে অভিযোগটি করেছেন। এখন আমরা গাবতলীর যে চিত্রটি দেখতে পাচ্ছি, এখানে যাত্রীদের তেমন চাপ আমরা দেখতে পাচ্ছি না। বাসগুলো দাঁড়িয়ে আছে গাবতলী বাস টার্মিনালে। তাদের নির্ধারিত যে সময়, সেই সময়ের মধ্যে যেসব যাত্রীরা আসছেন তাদেরকে নিয়েই মূলত বাসগুলো ছেড়ে যাচ্ছে। এর পাশাপাশি এখানে যাত্রী নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে। বিশেষ করে এই গাবতলী এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে যারা পকেট পার আছে বা অন্যান্য ছিনতাইকারী আছে, তারা যেন কোনোভাবে এখানে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সেই বিষয়গুলোতে তারা তৎপর রয়েছে। এর পাশাপাশি এখানকার ট্রাফিক ম্যানেজমেন্টেও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। গাবতলী এই রোডে, গাবতলী থেকে সাভারমুখী যে রোড, এখানে কোনো রকম বড় ধরনের যানজট আমরা এখন দেখতে পাচ্ছি না। আমরা দেখছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ আজিজ। আমরা বাস টার্মিনাল, লঞ্চঘাট এবং যেমনটি দেখলাম রেল স্টেশনের খবর সহকর্মীদের মাধ্যমে আপনাদের জানাচ্ছিলাম। লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক চাপায় প্রাণ গেছে শিশু সন্তান সহ মোটরসাইকেল আরোহী দম্পতির। আহত আরেক সন্তান হাসপাতালে চিকিৎসাধীন। সকালে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের মির্জারকোট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ যারা ঈদের ছুটিতে এনজিও কর্মকর্তা শরীফুল ইসলাম, 2 শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়ি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন। মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে শরীফুলের স্ত্রী সুমাইয়া আক্তার মারা যান। বাকিদের হাসপাতালে নেওয়া হলে শরীফুল ও 4 মাস বয়সী শিশু সন্তান হুসাইফাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর গুরুতর আহত 10 বছর বয়সী ছেলে সোহানকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। পবিত্র শবে কদরের সরকারি ছুটির দিনও মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুর 2টায় এই বৈঠকটি শুরু হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের আগে মন্ত্রীরা সচিবালয় সময়মতো প্রবেশ করেন। আজ পবিত্র শবে কদরের সরকারি ছুটি, আগামীকাল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় মঙ্গলবার থেকেই মূলত টানা 7 দিনের ছুটি শুরু হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। এবং বৈঠকে বিগত বাজেট, জ্বালানি পরিস্থিতি, ঈদে জনভোগান্তি কমাতে আলোচনা হয়েছে।
সবকিছুই তো আমরা দেখভাল করব, এটা তো আমাদের দায়িত্ব থেকেই আমাদেরকে করতে হচ্ছে এবং করব। সর্বদা আমরা এই ঈদ উপলক্ষে জনস্বার্থে জনগণের প্রয়োজনে সবসময় কথা বলেছি, পাশে থেকেছি, এখন তো আরো দায়িত্ব নিয়েই পাশে থাকবো ইনশাল্লাহ। জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সকলের সাথে আলোচনা হয়েছে, সেটা ওনারা আপনাদেরকে ব্রিফ করতে পারবেন। বাট ইনশাআল্লাহ ক্যাবিনেট মিটিং এর শেষে যেটা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে আস্থা দিতে পেরেছেন সব মন্ত্রণালয় যে অবস্থা নরমাল এবং সুন্দর থাকবে। সচিবালয়ে বুয়েট বিশেষজ্ঞ এবং ঢাকার 2 সিটি প্রশাসকের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সেখানে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং পরিবহন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। দেশীয় প্রযুক্তির ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের কল্যাণে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা পরিবহন ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনার যন্ত্রপাতি আমদানির পরিবর্তে বুয়েটের সহায়তায় দেশেই তৈরির নির্দেশনা দেন। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক জানান, প্রধানমন্ত্রী প্রথমবারের মতো তার ব্যক্তিগত তহবিল থেকে পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাস দিয়েছেন। এছাড়া সিটি কর্পোরেশনের রাজস্ব বাড়াতে কাজ চলছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটির প্রশাসক জানান, বর্ষার আগেই মশা নিয়ন্ত্রণে নানা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। খালের বর্জ্য পরিষ্কারের পাশাপাশি শুধু ওষুধ নয়, বিজ্ঞানসম্মত উপায়ে মশা নিধনে জোর দিচ্ছে উত্তর সিটি। বুয়েটের বিশেষজ্ঞরা জানান, প্রধানমন্ত্রী যাতায়াত ব্যবস্থা, ইলেকট্রনিক 3 হুইলার ও বর্জ্য ব্যবস্থাপনায় অটোমেশনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। পরিচ্ছন্ন কর্মীদেরকে উনি তার ব্যক্তিগত তহবিল থেকে উনি বোনাস দিয়েছেন। সেই বোনাসটা আমরা গতকালকেও দিয়েছি, আজকেও দিচ্ছি। তো ওনারা পরিচ্ছন্ন কর্মীকে মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন। এই জন্য আমরা দুজনে এসে তাকে সেই ধন্যবাদের বার্তাটা পৌঁছে দিয়েছি। বিরোধী দল যে জনগণের কল্যাণে কাজ করতে পারে সেই উদাহরণ তৈরি করবে জামায়াত, এমন মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার চীনা দূতাবাসের সহায়তায় ঢাকা 15 আসনের নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করে বলেন যে দেশের ঘাড়ে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হলে এমন কিছুই মেনে নেওয়া হবে না। তিস্তা প্রকল্প বিষয়ে বলেন, তিস্তা বাস্তবায়নে দেশের মানুষের প্রয়োজনে যে কোনো কিছু করতে প্রস্তুত জামায়াত। বিগত দিনে বাংলাদেশের জনগণের জন্য চীনের নানা উপহার হাইজ্যাক করা হয়েছিল। চীন বিগত দিনের চেয়ে আরও বেশি এদেশের মানুষের পাশে দাঁড়াবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর এবং বন্ধুত্বপূর্ণ হৃদ্যিক সম্পর্ক আমাদের গড়ে উঠুক। এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, উন্নয়ন আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ। তাহলে এই অঞ্চল স্থিতিশীল হবে, অস্থিরতা দূর হবে, আমরা আরো কাছে আসব, আরো কাছাকাছি এসে একসাথে কাজ করব। ইরানের প্রতিরোধ এবং পাল্টা হামলাকে অপ্রত্যাশিত আখ্যা দিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। IRGCর সামরিক সক্ষমতা ইসরায়েল এবং মার্কিন বাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবেই দেখছেন তিনি। এদিকে ইরাকে মার্কিন দূতাবাসে ড্রোন রকেট হামলা চালিয়েছে ইরানপন্থী সশস্ত্র যোদ্ধারা। হামলা হয়েছে কাতার, আমিরাত, সৌদি আরবেও। অন্যদিকে ইরান জুড়ে যৌথ হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা CRAM ব্যবহার করে ধ্বংস করা হচ্ছে ইরানের ড্রোন। কাউন্টার রকেট, আর্টিলারি ও মর্টারের সমন্বয়ে তৈরি এই সিস্টেম মুহূর্তেই সেন্সরের সাহায্যে ধ্বংস করতে পারে ড্রোন, রকেট কিংবা ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ দূতাবাস ভবনে রয়েছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরপরও এয়ার ডিফেন্স ভেদ করে ইরাকের মার্কিন দূতাবাস প্রাঙ্গণে আছড়ে পড়ে একটি ড্রোন। বাগদাদে মার্কিন সেনা ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর মাঝে পাল্টাপাল্টি হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার শিকার হয় সশস্ত্র গোষ্ঠীর ব্যবহৃত একটি ভবন। এতে প্রাণ হারান 4 জন। জবাবে রাজধানী গ্রিন জোন এবং মার্কিন দূতাবাসে ড্রোন রকেট হামলা চালায় ইরানপন্থী যোদ্ধারা। হামলায় আগুন ধরে যায় গ্রিন জোনের একটি হোটেলে। অঞ্চলটিতে বেশ কিছু ইউরোপীয় দূতাবাস ও কূটনীতিকদের আবাসস্থল রয়েছে। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অভিযানের পর থেকে পাল্টা জবাব দিচ্ছে IRGC। এবার এই ইস্যুতেই মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসে দেয়া ব্রিফিংয়ে তিনি বলেন, ইরানি বাহিনীর পাল্টা প্রতিরোধের সক্ষমতায় তিনি বিস্মিত। শুরু থেকেই ইরানকে কোণঠাসা করার দাবি জানালেও এবারে অবস্থান থেকে সরে আসলেন ডোনাল্ড ট্রাম্প। গত 2 সপ্তাহে দেখুন, তাদের মধ্যপ্রাচ্যের এতগুলো দেশে হামলা চালানোর কথা ছিল না। হাজার হাজার মিসাইল ছোড়া হয়েছে, কেউ ভাবতেও পারেনি। আমরা বিস্মিত। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 57 দফায় ইসরায়েল ও মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে মিসাইল, ড্রোনের হাইব্রিড হামলা চালায় IRGC। জেরুজালেমে আঘাত হানে একটি ক্ষেপণাস্ত্র। পশ্চিম তীর ও তেল আবিবে ভূপাতিত করা হয় কিছু মিসাইল।
কাতারে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি আল উদেইদ এয়ারবেজে হামলা চালায় ইরান। কমপক্ষে 14টি ড্রোন ধ্বংসের দাবি করেছে দোহা। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দেশটির এক শিল্প এলাকায়। আইআরজিসির ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব ও আমিরাতও। আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে প্রাণ গেছে এক পাকিস্তানি নাগরিকের। হামলা হয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। ক্ষতিগ্রস্ত জ্বালানি ট্যাঙ্ক। এদিকে মঙ্গলবার ভোররাত থেকে সিরিজ বোমা বিস্ফোরণের শিকার রাজধানী তেহরান। টানা মিসাইল হামলা হয়েছে বিভিন্ন এলাকায়। শহরটির পূর্বাঞ্চলে বিদ্যুৎ বিভাগের একটি ভবনে বিমান হামলায় বেশ কয়েকজন বেসামরিক হতাহত হন। আমাদের পাইলটরা ইরানের সার্বক্ষণিক হামলা চালাচ্ছে। গেল 24 ঘন্টায় আইআরজিসির নৌবাহিনীর হেডকোয়ার্টারে আঘাত করেছি। তেহরানের প্রাণকেন্দ্রেও হামলা চালানো হয়েছে। ডেভেলপমেন্ট সেন্টার ধ্বংসের মাধ্যমে তাদের স্যাটেলাইট দিয়ে হামলার সক্ষমতা কমিয়েছি। বাসিস ফোর্সের ওপরেও হামলা অব্যাহত রয়েছে। এর আগে সিরাজ, তাবরিজ ও খারাত শহরে বড় পরিসরে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বাহিনী। টার্গেট করা হয় বহু সামরিক স্থাপনা। হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা 90% কমানোর দাবিও করা হয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ। তত্ত্বাবধায়ক ইস্যুতে আদালতের রায়ে সন্তুষ্ট, তবে নির্বাচন ব্যবস্থা কার্যকর করতে হলে জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন আনা দরকার বলেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। দুপুরে মেট্রোপলিটন চেম্বারে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত আপিল বিভাগের রায় সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। আশা প্রকাশ করেন অতীত থেকে শিক্ষা নেবেন রাজনীতিবিদরা। জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে, সেটাই সরকারকে মেনে নেওয়া দরকার। জানান ত্রয়োদশ জাতীয় সংসদে নির্ধারণ করবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ, যেখানে সব রাজনীতিবিদ বিভিন্ন দলের, তারাই সিদ্ধান্ত নেবেন পরবর্তী যে দল নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে। তো আমরা তো অতীতের অভিজ্ঞতা দেখেছি, তো সেই অভিজ্ঞতা থেকে আমরা ফিরে যেতে চাই, যেটা মেজরিটির ওপিনিয়ন। তো আমরা আশা করি সেটাই আমাদের রাজনীতিবিদরা মেনে নেবে, সেটাই আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হবে। আর এই ছিল যমুনা নিউজের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।